নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ওই দেখুন আমার কাণ্ড দেখুন। আজকে এমন টাইমে উঠে পড়েছি, পশ্চিম আকাশে চাঁদ দেখা যাচ্ছে। গত দুদিন আগেই পূর্ণিমা গেছে, তাই চাঁদ এখনও পুরোপুরি গোল। পাতার ফাঁক দিয়ে চাঁদকে পুরোপুরি দেখা না গেলেও চাঁদের যে জ্যোতিটা সেটা অল্প হলেও অনুভব করা যাচ্ছে। গাছগাছালির মধ্যে এখনও অন্ধকার ঘনিয়ে আছে। এখন বাজে প্রায় 5:40 মতো, আর আকাশটা পুরোপুরি পরিষ্কার হয়ে এসছে। চাঁদের রঙটা দেখাই যাচ্ছে, চাঁদ এখনও পুরোপুরি উজ্জ্বল। কেননা সূর্য ওঠার এখনও অনেকটাই দেরি আছে। সূর্য উঠলেই তো আমরা জানি চাঁদের আলোটা ম্লান হয়ে আসবে। চলুন এবার পূবের দিকের আকাশটাকে দেখে আসি। এই যে পথটা আমাদের পাশে যাওয়া, এগুলোতে তো পুরো অন্ধকার এখনও। মাটিটাকে হালকা দেখা যাচ্ছে, এমন নয় যে আমাকে লাইট জ্বেলে যেতে হচ্ছে। আসলে ক্যামেরাতে এরকম লাগে, অনেকটা অন্ধকার লাগে অল্প অন্ধকার হলেও। কিন্তু তবুও পাতার ভিতরে অনেকটাই অন্ধকার আছে। আর পূবের আকাশে সূর্য ওঠার আগে যেটা আমরা বলি উষা, সেই উষার দৃশ্যটা পুরোপুরি উপভোগ করা যায় এই ভোরের সময় উঠলে। ভোরের সময় ওঠা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এই সময় উঠে জেগে গেলে অনেক সময় কেমন একটা লাগে, দিনটা অনেকটা কমে এসছে বলে মনে হয়, শরীর খারাপ মতো লাগে। ওই জন্যে আজকে ভোরে ঘুম ভাঙার পরে আর ঘুমানোর চেষ্টা করিনি। পূবের আকাশ পুরো লাল হয়ে এসেছে, একদম সূর্য ওঠার মুহূর্ত প্রায় রেডি। ওই 6:10 নাগাদ সূর্যি মামা উঁকি মারবে। এই জমিটাকে কালকে চষে তারপরে সরিষা বোনা হয়েছে, আর ওই মাঝে একটু ধান বাকি আছে, ওইগুলো এখনও পুরোপুরিভাবে শুকায়নি। ওদিকে সব কুয়াশা। আর এই সময় কিন্তু শিয়াল পণ্ডিত এই পাশ থেকে ওই পাশে যায়, জঙ্গলে অনেক সময় দেখা যায়। তবে আজকে আর কাউকে দেখছি না। ওনারা আবার এমনই, যেদিন দেখবো বলবো সেদিন কিন্তু ধরা দেয় না, আর এমনি সময় চলে আসে। তো চলুন উঠোনটাকে ঝাঁট দিয়ে নিয়ে আগে। উঠোন ঝাঁট না দিলে সব কাজ করলেও যেন মনে হয় কোনো কাজই হয়নি। এটা হলো দিন শুরুর প্রথম কাজ। বাসি উঠোনটাকে কেমন দেখতেও লাগে কি জানি। বিকালে যতই আপনি ঝাড় দিয়ে রাখেন না কেন, পরদিন সকালে না দিলে কিন্তু কেমন একটা দেখায়। ঝাড় দিতে দিতে লক্ষ্য করলাম সূর্যি মামা উঁকি মারছে। চলুন তাড়াতাড়ি দেখে আসি। এই সময়টাকে কোনোভাবেই মিস করা যায় না এইখানে থাকলে। এই সূর্যি মামা ওঠা দেখার জন্যে আমরা পাহাড়ে, সমুদ্রে সব জায়গায় ছুটি। সবুজ প্রান্তরের ওপারে সূর্যি মামাকে দেখাও কিন্তু একেবারে খুব একটা খারাপ নয়, বেশ অপরূপ লাগে আমার। একদম ডিমের কুসুমের মতো লাল ডগডগে সূর্যি মামা। আর এই সময় তো আলোর জ্যোতি থাকে না, আপনি যতক্ষণ পারেন তাকিয়ে থাকতে পারেন, তবে ওই 2-3 মিনিট, তারপরে আর তাকানো যাবে না আপনার দিকে। তারপরে একদম হলুদ হয়ে যাবে আর কি জ্যোতি। এইবারে চলুন উনুনটাকে আজকে ঠিকঠাক করতে হবে, চারিদিক দিয়ে ভেঙে যাচ্ছে। যেহেতু অনেক দিন জ্বালানো হয় না, তো ওই জন্যে মাটিটায় আর শক্তি নেই। তাই আজকে ওকে সুন্দর করে একটু জল মাটি দিয়ে মাটি মেখে আর একটু নতুনত্ব রূপ দিতে হবে। সেটা একটু সময় লাগবে, সেই কাজটাকে আমি এবার করে নিই। যেহেতু একটু ছোট তো ওই জন্যে মাঝের মাপের হাঁড়ি চাপালেও ও ভেঙে যায় চারিদিক থেকে। আর এই দোয়েল পাখিটা আমি অনেক দিন পরে বাড়িতে এলেও ঠিক আমার সঙ্গী হয়ে যায়। তো ইমনকে বললাম তাড়াতাড়ি আয়, দেখবি আয় দোয়েল পাখিটাকে। ও বলছে ও তোমার সেই বন্ধু পাখিটা এসছে। কেন জানি না, আমি আগে এখানে মাটি খুঁড়ে একটু গাছ একটু দানা বুনতে গেলে ও আমার পাশে পাশে আসতো। ও আসে পোকা খাওয়ার জন্যে, তবে আমাকে দেখে একদমই ভয় পায় না, আর আমার পাশে পাশে ঘুরতে থাকে। আমার বেশ ভালোও লাগে, পাখি আমার খুবই পছন্দের জানেন। আমার ভিডিওতে বেশিরভাগ সময় পাখিদের দৃশ্য ধরা পড়ে। পাখি খুব দেখতে আমি ভালোবাসি। এই যে উনুনটাকে একদম প্রায় নতুন করে ফেলেছি, অনেকটা সময় বসে আছে, কিন্তু আসলে এসব কাজে একটু সময়ও লাগে। আর যাকে প্রতিদিন ব্যবহার করি একটু তো যত্ন নিতে হবে।
ব্যাস হয়ে গেছে। এবারে এসেছি ঘরটাকে গোছাতে। বিছানা গোছানো শেষ, সীমান্ত উঠে পড়েছে। তারপরে এবারে চলুন লাস্ট ফিনিশিং কী করলাম। উনুনটাকে বেশ চারিদিক দিয়ে মাটি দিয়ে একদম সুন্দর করেছি। আর আজকে ছিল উত্তরে হাওয়া বেশ সকাল থেকেই, গাছের পাতা বেশ নড়ছে, আকাশ অল্প মেঘাচ্ছন্ন। এগুলো আরও শীত নামার লক্ষণ আর কি। তারপরে রোদ উঠে গেছে, এই যে রোদে উনুনটা ভালো শুকিয়েও যাবে। চারিদিকটা বেশ মাটি দিয়ে আর ভিতর থেকে একটু মাটি কুড়ে ফেলে দিয়ে ওকে একটু বড়ও করেছি, যাতে বড় হাঁড়িতে আর অসুবিধা না হয়। আর এর নিচে কিন্তু স্টিলের গামলা দেওয়া আছে, যার কারণে তলাটাও একদম বেশ সুন্দর করলো। ওই জন্য একটু উঁচু করলাম। আর সাইড থেকে অনেক মাটি দিয়েছি। ও এবার যে সাপোর্ট পেয়েছে আর মনে হয় না যে চির ধরতে পারে এই মাটিতে আর হাঁড়ি কড়াই চাপালে। আর এই মাটির জিনিস তো প্রতিদিন একটু এরকম মাটি মেখে এদেরকে যত্ন নিতে পারলে ও বেশ সুন্দর থাকে। বলে না, মাটি নরম থাকলে আপনি যাই খুশি পারেন, যেমন খুশি রূপ দিতে পারেন, কিন্তু মাটি শক্ত হয়ে গেলে আর তাকে রূপ দেওয়া যায় না। তারপরে এই বাড়ির কাজ গুছিয়ে নিয়ে স্নান সেরে এবার হাসনামাদের বাড়িতে যাচ্ছি। ওই বাড়িতে আমরা ভাড়া থাকি ইমনের পড়াশোনার সূত্রে। ওখানে টিউশনি কাছে, স্কুল কাছে, তার জন্যে। তা এখন ছুটি তো, এখন ওই জন্য এই বাড়িতে বেশিরভাগ সময় থাকা হয়। আর এইসব জিনিসপত্রগুলো একটু যত্ন নিতে হয় মাঝে সাথে, গাছগাছালিগুলো। তো সেই কারণে এখানে আসা হয়। দেখুন এবার বলতে বলতে বনবী সেতুর উপর দিয়ে, ইছামতি নদীর উপর দিয়ে চলে এসেছি প্রায়। ওই দিকটা আছে ক্যাম্প, বিএসএফ ক্যাম্প আছে নিচে। আর নদীর পাড়ের গাছগাছালিগুলো সুন্দর। এই সাইডে বাংলাদেশ। এখন তো কুয়াশা অনেকটা, সকালে কাজ সেরে বেরিয়ে চলে এসেছি, তো ওই জন্যে ওপারটা কিছুটা দেখা যাচ্ছে না। আমরা এবার মাছ বাজারে এলাম, একেবারে বাজার করে নিয়ে ঘরে উঠব, না হলে আবার বাজার করতে কেন আসবো বেকার। তো মাছ বাজারে চলে এসেছি। আছে চিংড়ি, কাতলা, ভেটকি, ইলিশ, আর এইদিকে এই গোল গোল চকচক বাঘের চোখের মতো দাগ মাছগুলোকে ইমন বলছে, মা কী মাছ ওগুলো? তো মাছটাকে হয়তো আজ নতুন দেখছে। ওটা পায়রা তরি খুব একটা খাওয়া হয় না। মাছ টাছ কিনে নিয়ে কিছু সবজি নিয়ে চলে এলাম ঘরে। আমি রুই নিয়েছিলাম, কাটা রুই 250 টাকা করে নিয়েছিল। এই 6 পিস নিলাম, প্রায় 400 গ্রাম। হ্যাঁ, 250 টাকা করে নিয়েছি, 400 গ্রাম। সঙ্গে একটু অল্প ডিম ছিল আর একটা পটকা ছিল, ভালোই হয়েছে। একটু পালং শাক, বাঁধাকপি, শিম আলু দিয়ে ওটা দিয়ে চচ্চড়ি করব। মাছটাকে এবার ভালো করে ধুয়ে নিই। পেটির মাছ দিয়েছে, বেশ ভালো। ইমন তো পেটি খেতে ভালো পছন্দ করে, 3 পিস পেটি, 3 পিস পিঠের মাছ, তো ভালোই হবে মোটামুটি। মাছটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে রেডি করতে হবে ভাজার জন্যে। এই মাছগুলো তো কেটে দেয়, ওখান থেকে পরিষ্কার থাকে, কাটাপোনা ভালোই পরিষ্কার থাকে, খুব একটা সময় লাগে না ধুতে, এটা একটা সুবিধা। আর কাটাপোনা ঝাল করলেও রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেব জল ঝাড়তে, একটু জল ঝরে গেলে এবারে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আর ছোটো বাটিটাকে ঝাঁকিয়ে মাখিয়ে নেব এটাকে। মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে আর আমি বাকি তরকারিগুলো কেটে নেব। মাছ ভাজতে একটু দেরি লাগে, তো আমি কিন্তু মাছ মাখাই এইভাবে। স্টিলের গামলা হলে আর অনেক মাছ হলেও একসাথে একটু বেশি করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাঁকিয়ে নিলে বেশ পুরোটা মাখামাখি হয়ে যায়। তো মাছ মাখানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর সবটার গায়ে লেগে গেছে। এর জন্যে আর হাত দিয়ে মাছ মাখাতে লাগে না। কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, বেশ গরম হয়ে গিয়েছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠছে। মাছের কড়াই একটু এইরকম গরম করতে হয় যেন তেল দেওয়ার সাথে সাথে ধোঁয়া উঠে যাবে, তবে মাছ আর কড়াইতে লাগে না। আর মাছগুলো দেওয়ার সময় একদম কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে ছাড়তে হবে, ছাড়লে কি হয় তেল ছিটকে গায়ে আসে না,
কাজ আমরা সবাই করি, তবে ছোটোখাটো কিছু নিয়মের ভুলের জন্যে আমাদের চোখে মুখে হাতে তেল ছিটকে পড়ে। আর যেসব মাছগুলো যেমন আড় মাছ, ট্যাংরা মাছ, পাঙাশ ট্যাংরা এইসবগুলো অনেক সময় ফাটে, ওই মাছগুলোতে আবার এই তেল গরম করে লবণ দিয়ে দিলে কড়াইতে ফাটে কম। তো পেটি একটা দিলাম আর 3 পিস মাছ দিলাম। পেটিতে একটু তেল থাকে, তো তেলটা শেষের দিকে যখন কম হয়ে আসবে তখন পেটিগুলো ভেজে নেব। পেটির তেলটা বেরোলে বেশ ভালোই হবে, তাই আগে পিঠের মাছগুলো দিয়ে দিলাম। মাছ এখনও এই পিঠটা ভালো ভাজা হয়নি, তো আস্তে আস্তে মাছটা হতে থাকুক। আর আমি এইদিকে উল্টে দিয়ে মাছটাকে সবজি কিছুটা কেটে নিই। মাছ সবজি দিয়ে রান্না করলে যেন মাছের টেস্ট খুব একটা পাওয়া যায় না, তো সবজি দিয়ে মাছ রান্না করব না, মাছটা টমেটো দিয়ে হালকা ঝাল করব, তাহলে মাছটার খুব টেস্ট পাওয়া যাবে। শীতকালে তো মেলা সবজি আছে, তো একবার ভেবেছিলাম যে মাছগুলো সবজি দিয়ে রান্না করব, তারপর ভাবলাম না, শুধু ঝাল করি তবেই খেতে বেশ ভালো লাগবে। এই যেগুলো ভেজে নিয়েছি, 2 পিস হালকা ভাজা করেছি, 2 পিস কড়া ভাজা। ওর বাবা আবার কড়া ভাজা খেতে পছন্দ করে, যেহেতু ওর বাবা আসছে, তো তাই জন্য একটু কড়া করে ভাজা করলাম। আমরা দুজনেই একটু হালকা ভাজা খাই। আপনাদের মধ্যেও বোধহয় অনেকে এরকম কড়া ভাজা হালকা ভাজা এরকম খান, এরকম আছে। তো পেঁয়াজ টমেটো তেজপাতা পাঁচফোড়ন এগুলো সব ফোড়নে দিয়ে, আর টমেটো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেগুলো গুঁড়ো মশলা দেওয়ার দরকার দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মাছ দিয়ে হালকা একটু অল্প করে জল দিয়ে দেব। তো এই ছিল আজকের রান্না। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক